তো আজকে আমরা পড়ব ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। তো ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা পড়তে আমরা ফার্স্টে যেটা পড়ব ওয়ার্ক সম্বন্ধে। তো হোয়াট ইজ ওয়ার্ক? তো এখানে আমরা ডেফিনেশনটা দেখছি, লেখা আছে ওয়ার্ক ইজ সেড work is said to be done only when the force applied on a body makes the body move. তার মানে আমরা আজকে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার করব। তো সবার ফার্স্টে আমরা যে ওয়ার্ক ডান সম্বন্ধে জানছি, ওয়ার্ক ডান সম্বন্ধে আমরা যে ডেফিনেশনটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক ইজ সেড টু বি ডান অনলি হোয়েন দ্য ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি মেক্স দ্য বডি মুভ। তার মানে ধরে নেই একটা বডি রেস্টে ছিল, এবার তাতে কোনো একটা ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি এবং তার জন্য যদি এই রেস্টে থাকা বডিটা মুভ করতে শুরু করে, তার মানে তার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে তাকে আমরা বলবো ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। এরপরে আমরা একটা এক্সাম্পল এখানে আছে যে একটা কারকে আমরা যদি ধাক্কা দিই, তাহলে পরে যদি পুশ করি, তাহলে পরে কার যদি সামনের দিকে মুভ হয় তাহলে সেটা একটা ওয়ার্ক ডান হচ্ছে। এখানে আমরা একটা স্টেশনারি বডি নিয়ে দেখাচ্ছি যে একটা ফোর্স যদি দেওয়া হয় তাহলে সে যদি সামনের দিকে বা কোনো একদিকে মুভ করে তাহলে সেটা বলা হয় যে ওয়ার্ক ডান হচ্ছে ওই ফোর্স দিয়ে। এরপরে আমরা আসবো এখানে যে সেকেন্ড একটা এক্সাম্পল দেখাচ্ছে, যেখানে আমরা দেখছি যে একটা ওয়ালকে আমরা যতই ফোর্স দিই সেই ওয়ালটা কিন্তু নড়ছে না। তার মানে যদি ডিসপ্লেসমেন্ট কোনো রকম না হয়, আমি ফোর্স যতই দিই সেই বডিটা যদি যেখানে ছিল সেখানেই থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান কিন্তু জিরো। সেক্ষেত্রে ওয়ার্ক ডান হবে জিরো। ব্যাস, তাহলে আমরা ডেফিনেশনটা যেটা দেখলাম যে ওয়ার্ক ডান ইজ টু বি সেড হোয়েন a force applied on a body the body moves by the force। ডেফিনেশনটা আমরা আরেকবার দেখব। Work is said to be done only when the force applied on a body makes the body move। আর এক্সাম্পল আমরা দেখলাম যে কোনো একটা বডিকে যদি আমরা একটা ফোর্স দিই, সে যদি মুভ করে তাহলে সেটা ওয়ার্ক ডান বলি আমরা, আর বাই দ্য ফোর্স। অ্যান্ড যদি ফোর্স দেওয়ার পরেও বডিটা যদি মুভ না করে তাহলে সেটা ওয়ার্ক ডান জিরো। এরপরে আমরা আসবো মেজারমেন্ট অফ ওয়ার্ক। মেজারমেন্ট অফ ওয়ার্ক কী জিনিস? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দুটো পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড, আর দু নম্বর দ্য ডিসপ্লেসমেন্ট প্রডিউসড বাই দ্য ফোর্স। তার মানে আমরা কোনো একটা ওয়ার্ক ডান যদি আমরা বের করতে চাই, তাহলে ওয়ার্ক ডান বের করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে দ্য ফোর্স অ্যাপ্লাইড, অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড, আর দুই নম্বর হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট প্রডিউস বাই দ্য ফোর্স। তার মানে এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা এস ধরি, তাহলে এস বা ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স
আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই দুটোর ওপর ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান by a force is equal to the product of the force and the displacement of the point of application of the force in the direction of force। তার মানে আমরা এই আগের ছবিটাতেই যদি দেখি যে একটা অবজেক্ট ছিল, তাতে আমরা এফ ফোর্স দিলাম, তার জন্য ওই অবজেক্টটা এস ডিসপ্লেসমেন্ট হলো, এখান থেকে এখানে এস ডিসপ্লেসমেন্টের হলো। তাই যদি হয় তাহলে আমরা যে ওয়ার্ক ডানটা পাবো সেটা অ্যাকচুয়ালি কী হবে, ওই যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স আর যেটুকু ডিসপ্লেসমেন্ট হলো সেই দুটোর প্রোডাক্ট। তার মানে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস। এখান থেকে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস। এরপরে আমরা আরেকটা জায়গায় আসব, যেখানে আমাদের এক্সপ্রেশন অফ, আমরা পড়ব এক্সপ্রেশন অফ ওয়ার্ক। এক্সপ্রেশন অফ ওয়ার্ক মানে এই যে ডাব্লু, এটা এখানে আমরা এফ ইন্টু এস তখন লিখব যখন দুটো সেম ডাইরেকশানে হচ্ছে। এখানে আমরা দেখছি এফও যে ডাইরেকশানে হচ্ছে, এসও সেই ডাইরেকশানেই হচ্ছে, তখন আমরা এফ এস লিখতে পারি। কিন্তু যদি এটা ছাড়া অন্য কোনোভাবে, ধরে নিলাম এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটাই ধরে নিলাম একটা অবজেক্ট ছিল এ পয়েন্টে, একটা অবজেক্ট ছিল, সেটাকে আমি অ্যালং দ্য গ্রাউন্ড ফোর্স দিলাম, কিন্তু অবজেক্টটা সোজা ফোর্সের ডাইরেকশানে না গিয়ে ওর ডিসপ্লেসমেন্টটা একটু অ্যাঙ্গেলে হলো, ধরে নিলাম এই দিকে, এ থেকে ও সি পয়েন্টে পৌঁছলো। তখন আমার এ থেকে সিতে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা লাগলো সেটা কত, সেটা কি করে বের করব? সেটা বের করতে গেলে আমাদের যেটা লাগবে, যে এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, একটা পারপেন্ডিকুলার ড্র করব, যেটা হবে বি, আর ধরে নেব লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এক্ষেত্রে আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে আমার ডাব্লিউ ইকুয়াল এফ, যা ছিল তাই এই ডাইরেকশানেই হচ্ছে, কিন্তু এসের ডাইরেকশানটা আমার আলাদা। এখানে এসের ডাইরেকশান এই দিকে, এফের সাথে এসের ডাইরেকশানে একটা থিটা কোণে হচ্ছে। তাহলে এই থিটা কোণ দিয়ে যদি আমি করি, তাহলে এসকে আমার এই ডাইরেকশান থেকে এই ডাইরেকশানে আনতে হবে, অ্যালং এফ ডাইরেকশান, একই ডাইরেকশানে আমাকে এসটাকে আনতে হবে। কিন্তু এটা যদি এস হয়, এটা তো এস হবে না, এটা এসের একটা প্রোডাক্ট হবে। সেটা কি করে হবে? আমরা এখান থেকে দেখাবো। আমরা জানি cos থিটা ইকুয়াল বেস বাই হাইপোটেনাস। এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, যার এ কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি cos থিটা ইকুয়াল বেস, এখানে বেস কোণটা এ বি হচ্ছে বেস বাই হাইপোটেনাস, তার মানে এ বি বাই এসি। আমরা এসিটা জানি এস,
কিন্তু এ বিটা জানি না। আমরা এই এ বিটা আমরা বের করব অ্যালং এফ, ইন দ্য ডাইরেকশন অফ এফ আমরা এসকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমার এ বিটা বের করলেই হবে। তাহলে এখান থেকে এ বি ইকুয়াল আমি কী লিখতে পারি, এসি কস থিটা, বা এখান থেকে এসি মানে আমরা জানি এস, তাহলে এখান থেকে লিখব এস কস থিটা। তাহলে এবার আমরা ছবি থেকে আমরা লিখতে পারি এই ছবির জন্য যে এফ আমার ফোর্স যে ডাইরেকশানে ছিল, এসকেও আমি অন্য ডাইরেকশান থেকে অ্যালং এফের ডাইরেকশানে আমি নিয়ে আসলাম। তাহলে এফের ডাইরেকশানে নিয়ে আসলে এসটা হয়ে যাচ্ছে এস কস থিটা। তাহলে আমরা এখানে লিখব এফ ইন্টু এস কস থিটা। এরপরে এটা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা পার্ট হতে পারে যেখানে আমরা ছবিটা একই থাকবে, কিন্তু আমরা এখানে দেখতে পারি এক্ষেত্রে এটা যেমন আমরা এই আগের ছবিতে এসকে আমরা অ্যালং এফের ডাইরেকশানে নিয়ে আসলাম, এবার আমরা এফকে এসের ডাইরেকশানে নিয়ে যাব। সেটা করতে যদি হয়, সেটা যদি আমি করি, আমি আরেকবার যদি আমি ছবিটা আঁকি, একটা অবজেক্ট আমার এফের ডাইরেকশন হচ্ছে এটা, আর এসের ডাইরেকশন হচ্ছে এটা, এ আর এটা সি। এবার আমি যদি ট্রাই করি, একইভাবে এখানে একটা পারপেন্ডিকুলার টানলাম, এইটার ভ্যালু হচ্ছে থিটা। এবার আমাদের একটা জায়গায় বলা ছিল, আমরা যখন মেজারমেন্টের সময় পড়লাম, মেজারমেন্ট যখন আমরা বের করছিলাম, তখন এখানে বলা ছিল যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই আ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড displacement of the point of application of the force in the direction of force। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। তার মানে যেদিকে ফোর্স থাকবে সেই দিকেই ওর ডিসপ্লেসমেন্টটা হতে হবে। তাহলে আগের ছবিতে যেমন আমরা এফের ডাইরেকশনে এসকে নিয়ে আসলাম, এক্ষেত্রে আমরা এফকেও এসের ডাইরেকশনে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই লাইনটা আমরা পেছন দিকে যদি বাড়াই, তাহলে এটা যদি থিটা হয়, এটাও আমার থিটাই হচ্ছে। তাহলে এটা যদি থিটা হয়, আমরা এইখানে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি। এবার এটাও একটা ট্রায়াঙ্গেল, যার এই কোণটা যদি থিটা হয়, এটা আমার হাইপোটেনাস যদি হয়, তাহলে এটা আমার হচ্ছে বেস। তাহলে এখান থেকেও একইভাবে আমি এটার একটা নাম দিচ্ছি যে ডিই। তাহলে এই হবে এফের যে প্রোডাক্ট, যেটা এইতে পাবো, সেটাই হবে আমার অ্যালং এসের ডাইরেকশানে, সেটা পাবো আমরা এইভাবে। এখানেও কস থিটা ইকুয়াল আমরা পাবো, কস থিটা ইকুয়াল কী হবে, বেস বাই হাইপোটেনাস। বেস হচ্ছে এই, হাইপোটেনাস এডি, তাহলে এই বাই এডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই ইকুয়াল এডি ইন্টু কস থিটা। এডির ভ্যালু আমরা জানি, এডিটাই ছিল আমার এফ,
তাহলে এফ কস থিটা, তাহলে এ এর ভ্যালু পেলাম আমি এফ কস থিটা। তাহলে এবার এফটার কস প্রোডাক্টটা আমি এদিকে পেলাম, যেটা অ্যালং এসের ডাইরেকশনে বিলং করে একই সাথে। তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল কী লিখব, আমরা জানি এফ ইন্টু এস, কিন্তু এখানে এফের ভ্যালু আমরা পেলাম যে এফ কস থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ কস থিটা ইন্টু এস। এরপরে আমরা কয়েকটা স্পেশাল কেসে আসব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে বললাম যে ডাব্লু ডিপেন্ড করে এফ আর এস এর উপর, কিন্তু ওটা যখন এফ আর এস একই ডাইরেকশনে হবে। কিন্তু একই ডাইরেকশনে যদি না থাকে, একই ডাইরেকশনে যদি না থাকে, যেমন এটাতে বা এটাতে, তখন আমরা দেখলাম যে ডাব্লিউ ইকুয়াল হয় এফ এস কস থিটা বা এফ কস থিটা এস। তখন আমরা দেখব যে ওয়ার্ক ডানটা তখন কার কার ওপর ডিপেন্ড করে, ম্যাগনিটিউড অফ ফোর্স, ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড cosine of the angle theta between the direction of force F and displacement S, থিটার ওপর ডিপেন্ড করে, এফ এর ওপর, এস এর ওপর, আর কোসাইন অফ থিটা, এই তিনটের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, আর আমরা আরেকটা জিনিস জানবো যে ওয়ার্ক ডানকে আমরা একটা ভেক্টর ফর্মে লিখতে পারি। ওয়ার্ক ডান একটা স্কেলার, কিন্তু এফ আর এস দুটোই হচ্ছে ভেক্টর। আমরা এটাকে লিখতে পারি এফ ডট এস। এফ একটা ভেক্টর, এসও একটা ভেক্টর, কিন্তু এদের প্রোডাক্ট ডাব্লু হচ্ছে একটা স্কেলার, যেহেতু এটা ডট প্রোডাক্টে থাকে। এরপরে আমরা কয়েকটা স্পেশাল কেস করব যেখানে থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। যেমন ইফ দ্য ডিসপ্লেসমেন্ট, কেস 1, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম যে এফ আর এস ডিসপ্লেসমেন্ট আর ফোর্স যদি একই ডাইরেকশনে থাকে, তখন এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি, দেখলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা হয়। তাহলে এফ অ্যান্ড এস ইন সেম ডাইরেকশন যদি হয়, তাহলে সেম ডাইরেকশনে হওয়ার মানে থিটা ইকুয়াল 0। থিটা যদি 0 হয় তাহলে আমরা জানি কস থিটা ইকুয়াল কত হবে, তাহলে কস 0 ডিগ্রি ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডাব্লিউ ইকুয়াল অনলি এফ এস, যেটা আমরা সবার প্রথমে দেখছিলাম। এটা হলো কেস 1। এরপরে আসবে কেস 2। কেস 2তে আমরা দেখব এই যে কেস 2তে আমরা দেখব if the displacement is normal to the direction of the force, যদি এমন হয় যে আমার অ্যাপ্লাইড ফোর্স, কোনো একটা অবজেক্টের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু ফোর্সের সাথে নর্মাল ডাইরেকশনে
নর্মাল ডাইরেকশানে যদি অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান কত হবে? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফএস কস থিটা। এখানে আমরা থিটা কত পাচ্ছি? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা বসাই এফএস কস 90 ডিগ্রি, আমরা জানি কস 90 ইকুয়াল 0, তার মানে ডাব্লিউ ইকুয়াল হয়ে যাবে 0। তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল 0। এখানকার কয়েকটা এক্সাম্পল আমাকে পড়ে রাখতে হবে যে কোন কোন জায়গায় আমাদের ওয়ার্ক ডানটা 0 হয়। যেমন when a coolie walks on a horizontal ground while carrying a load on his head, no work is done against the force of gravity because the displacement of load is normal to the direction of the force। তার মানে আমরা এখান থেকে যদি দেখি কোনো একটা অবজেক্টকে যদি তুলে নিয়ে সামনের দিকে যাওয়া হয়, কোনো একটা অবজেক্টকে তুলে নিয়ে যদি সামনের দিকে যাই তাহলে ওর ডিসপ্লেসমেন্ট এস সামনের দিকে হচ্ছে, কিন্তু ওকে উপরে তোলার মানে ওর যে ওয়েটটা সেটা সবসময় নিচের দিকে কাজ করে। আর এই ওয়েটের অপোজিটে আমরা ওপরের দিকে ফোর্স দিই। তাহলে এই যে এস ডাইরেকশানে, যে ডাইরেকশানে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এর সাথে আমার যে ফোর্সটা সেটা গ্র্যাভিটেশনের এগেনস্টে আমি যে ফোর্সটা দিচ্ছি, যেটা দিয়ে আমরা অবজেক্টটাকে তুলছি, সেটা আর ডাইরেকশান অফ ডিসপ্লেসমেন্ট সবসময় 90 ডিগ্রিতে থাকে। তার মানে সেটা একটা এক্সাম্পল যেখানে ওয়ার্ক ডান 0 হয়। আর একটা ওয়ার্ক ডান 0 হয় যখন zero work done by the centripetal force in circular motion। এখানে একটা সার্কুলার মোশন, একটা অবজেক্ট যদি একটা পয়েন্টের চারিদিকে একটা সার্কুলার মোশনে যায় তাহলে ওর সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, সেটা সবসময় কোন দিকে কাজ করে? সেন্টারের দিকে ফোর্সটা, কিন্তু ওর ডিসপ্লেসমেন্টটা সবসময় ফোর্সের সাথে নর্মাল থাকবে। সেটা আমি যে পয়েন্টেই থাকি এটা সবসময় 90 ডিগ্রিতেই থাকবে। তাহলে এটা একটা এক্সাম্পল যে সেন্ট্রিপিটাল ফোর্সে, কোনো একটা সার্কুলার মোশনের সেন্ট্রিপিটাল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান সবসময় 0 হয়। আর আরেকটা কন্ডিশন আমাদের কেস 3। তার আগে একটা জিনিস আমরা পড়বো যে ওয়ার্ক ডান কখন কখন 0 হয়। তাহলে আমরা দেখলাম ওয়ার্ক ডান দুভাবে 0 হতে পারে। একটা হোয়েন দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, আমরা দেখলাম যে আমরা যদি ফোর্স দিই তাও যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে সেখানে এস ইকুয়াল 0 হলে অটোমেটিক ডাব্লিউ ইকুয়াল 0 হয়ে যাবে। আরেকটা দেখলাম ফোর্স দিই এবং ফোর্স দেওয়ার পরে ডিসপ্লেসমেন্ট হলেও ওয়ার্ক ডান 0 হতে পারে। কখন? যখন ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টটা ফোর্সের ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন যখন নর্মাল বা 90 ডিগ্রিতে থাকবে তখন ওয়ার্ক ডান 0 হবে। এরপরে আসবে কেস 3। কেস 3-তে আমরা দেখব যে আমরা ধরলাম যে কোনো একটা অবজেক্টকে আমি ফোর্স দিলাম একটা ডাইরেকশানে, কিন্তু অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট ফোর্সের ডাইরেকশানে ঠিক উল্টো দিকে হলো। আমরা ফোর্স দিলাম এই ডাইরেকশানে, কিন্তু ওর ডিসপ্লেসমেন্টটা হলো ফোর্সের ঠিক উল্টো ডাইরেকশানে, এদিকে। তাহলে এফ
আর এস, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হলো? 180 ডিগ্রি। তাহলে আমরা সেখানে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা যখন লিখব, তখন হবে এফ এস কস থিটার জায়গায় আমরা লিখব কস 180 ডিগ্রি। এফ এস কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, তাহলে এখান থেকে পাবো মাইনাস এফ ইন্টু এস। ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ক ডান। এটার আমরা একটা এক্সাম্পল পড়ব। এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে, আমরা যখন কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে ছুড়ে দিই, তখন ওর ওয়েটটা সবসময় নিচের দিকে থাকে, কিন্তু ওর ওয়েট বা যে ফোর্সটা তার অপোজিটে ওর ওপরের দিকে ওর ডিসপ্লেসমেন্টটা হয়। ওর ওয়েট সবসময় নিচের দিকে কাজ করে, ওয়েটের জন্য যে ফোর্সটা সেটা নিচের দিকে থাকে, কিন্তু ওপরের দিকে ছোড়ার জন্য ওর যে ডিসপ্লেসমেন্টটা সেটা নিচ থেকে ওপরের দিকে হয়, তার মানে পুরো উল্টো দিকে। সেই জন্য এক্ষেত্রে ওয়ার্ক ডান হয় নেগেটিভ। এরপরে আমরা একটা জিনিসে আসবো, সেটা হলো ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ। ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে আমরা ওয়ার্ক ডান কী করে বের করব? এটা খুব সিম্পল, যে আমাকে যদি দিয়ে দেয় যে ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস আর ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, আর আমাদের ধরে নিলাম যে আমাদের একটা কার্ভ আমরা পেলাম, সেটা হচ্ছে ও এ অ্যালং ও এ, একটা স্ট্রেট লাইন। তাহলে আমরা ওয়ার্ক ডান যেটা পাবো সেটা হবে, আমরা এ পয়েন্ট থেকে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের ওপর একটা নর্মাল নেব, নেওয়ার পর যে এরিয়াটা কভার করলো, তার মানে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি ও বি এ বা এ বি ও, একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা ভেতরে যে এরিয়াটা কভার করলো সেটাই হবে ওর ওয়ার্ক ডান। তার মানে এখানে একটা ট্রায়াঙ্গেলের আমরা এরিয়া রিলেশন জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সেখান থেকে আমরা ওয়ার্ক ডানটা বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আসবো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এখানে আমরা পড়ব যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এখানে ডাব্লিউ ইকুয়াল আমরা কী পাবো? এখানে আমরা জানি, একটু আগে যেটা পড়লাম, যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল এফ এস। ধরে নিলাম সেটা এফ আর এসটা একই ডাইরেকশানে, তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস। এবার আমরা ধরলাম যে গ্রাউন্ড থেকে একটা হাইট এইচ হাইটে একটা অবজেক্টকে তোলা হলো। গ্রাউন্ড থেকে আমরা এইচ হাইটে একটা অবজেক্টকে তুললাম। এবার সেটা গ্রাউন্ড থেকে এই অবজেক্টের মাস যদি এম হয়, তাহলে এই অবজেক্টের ওয়েট সবসময় নিচের দিকে কাজ করবে, সেটা হবে এম জি। অবশ্যই জি ইকুয়াল গ্র্যাভিটেশনাল
অ্যাক্সেলারেশন। জি ইকুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হলে এম মাসের কোনো একটা অবজেক্টের ওয়েট হবে mg, সেটা সবসময় নিচের দিকে কাজ করবে। তাহলে এই যে ওয়েটটা, এই সেম ওয়েটকে আমার ওপরের দিকে দিতে হবে ফোর্সটা। তাহলে এখানে এফের জায়গায় আমি লিখতে পারি mg, কারণ এফের জায়গায় আমরা mg লিখব, কারণ এই mgকেই আমাকে যে ওয়েটটা ওর নিচের দিকে থাকে ওই অবজেক্টটাকে তুলতে গেলে আমাকে ওই সেম ওয়েটের একটা ফোর্সকে উপরের দিকে দিতে হয়। তার মানে এখানে এফ ইকুয়াল আমি লিখতে পারি mg। আর কতটা ডিসপ্লেসমেন্ট হলো, গ্রাউন্ড থেকে এইচ হাইটে যদি তুলি তাহলে ডিসপ্লেসমেন্ট হলো এইচ, তাহলে এসের জায়গায় আমি লিখব এইচ। তার মানে কোনো একটা অবজেক্টকে যখন আমি উপরে তুললাম তখন ওর ওয়ার্ক ডান হবে mgh। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি ইজ W ইকুয়াল mgh। এরপরে আমরা পড়ব ইউনিটস অফ ওয়ার্ক। প্রথমে আসবো এসআই ইউনিটে। এসআই ইউনিট অফ ওয়ার্ক ইজ জুল। আর ওয়ার্ক ইকুয়াল আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে 1 জুল ইকুয়াল আমি লিখতে পারি ফোর্সের, যেহেতু এসআই ইউনিট আমরা জানি নিউটন, ইন্টু ডিসপ্লেসমেন্টের মিটার। এরপরে আমরা জুলের ডেফিনেশনটা একটু পড়ে রাখবো, যে 1 জুল অফ ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন আ ফোর্স অফ 1 নিউটন ডিসপ্লেস আ বডি থ্রু আ ডিস্টেন্স অফ 1 মিটার ইন ইটস ওন ডাইরেকশন, দ্যাট ইজ কল্ড 1 জুল। এরপরে কিছু আমরা বিগার ইউনিটস পড়ব, যেমন কিলো জুল, মেগা জুল, গিগা জুল। একটু রিলেশনগুলো দেখে রাখবো, যে 1 কিলো জুল ইকুয়াল 10⁻³ জুল, 1 মেগা জুল ইকুয়াল 10⁻6 জুল, অ্যান্ড 1 গিগা জুল ইকুয়াল 10⁻9 জুল। এরপরে সিজিএসে আসবো। সিজিএসে ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে আর্গ। আর্গ ইকুয়াল একইভাবে 1 ডাইন ইন্টু 1 সেমি। আর্গেরও ডেফিনেশনটা করে রাখবো একই রকমভাবে এসআইয়ের মতো, যে 1 arc of work is said to be done when a body of 1 dyne displaces a body through a distance of 1 semi in its own direction. এরপরে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, দ্য রিলেশনশিপ বিটুইন জুল অ্যান্ড আর্ক। 1 জুল ইকুয়াল 10⁻7 আর্ক, কিন্তু এটা আমরা একটু দেখাবো, এটা একটু প্রুভ করে দেখাবো কী করে হচ্ছে। আমরা ফার্স্টে লিখব 1 জুল। 1 জুল ইকুয়াল আমরা দেখলাম যে 1 নিউটন ইন্টু 1 মিটার হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার 1 নিউটন ইকুয়াল আমরা জানি 10⁵ ডাইন ইন্টু 1 মিটার ইকুয়াল আমরা জানি 10 স্কোয়ার সেমি। তাহলে এ দুটোকে মাল্টিপ্লাই করলে হয় 10⁻7 ডাইন ইন্টু সেমি, আর ডাইন ইন্টু 7 সেমি মানেই হলো আমার আর্ক, তাহলে 10⁻7 আর্ক। 1 জুল ইকুয়াল 10⁻7 আর্ক। এরপরে আমরা আসবো পাওয়ারে। আমরা পাওয়ারের ডেফিনেশনটা প্রথমে পড়ব। The rate of doing work is called power. Power is a scalar quantity. Work done যেমন একটা স্কেলার কোয়ান্টিটি, পাওয়ার একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে খুব সোজা এটা, the rate of doing work is called power. তার মানে পাওয়ার ইকুয়াল আমরা লিখতে পারি work done by time taken, P ইকুয়াল W/T। তাহলে আমরা পাওয়ার P ইকুয়াল লিখব W/T। এখানে এরপরে আমরা পড়ব
Thus, power spent by a source depends on the following two factors. দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য সোর্স, আর একটা দ্য টাইম টেকেন বাই দ্য সোর্স টু ডু দ্য সেড ওয়ার্ক। কতটা ওয়ার্ক ডান করলো আর কতটা টাইম লাগলো ওই ওয়ার্কটা করতে, এই দুটো জিনিসের উপর আমার পাওয়ার ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরে ইফ আ মেশিন or a person does a given amount of work in less time, more power is spent by it. যত টাইম কম লাগবে তত ওর পাওয়ার বেশি। এরপরে আমরা একটা জিনিস পড়বো, এখানে একটা প্রুফ ছোট্ট, যে P ইকুয়াল F ইন্টু ভি। এটা আমরা কি করে করব? এটা করতে গেলে আমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারি, যে রিলেশনটা আমরা জানি P ইকুয়াল W/T। তাহলে এখান থেকে W মানে আমরা জানি অ্যালং দ্য সেম ডাইরেকশন যদি হয়, F আর S, কোনো একটা অবজেক্টের উপর একটা F ফোর্স যদি অ্যাপ্লাইড হয় এবং তার জন্য অবজেক্টটা যদি এস ডাইরেকশানে, এই একই ডাইরেকশানে ফোর্সের ডাইরেকশানে যায়, তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল লিখতে পারি এফ ইন্টু এস বাই টি। এটাকে আমরা লিখতে পারি এফ ইন্টু এস বাই টি। আর আমরা জানি যে কোনো একটা অবজেক্টের অ্যাভারেজ স্পিড যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল হয় এস বাই টি। তাহলে এখানে আমরা লিখতে পারি এস বাই টি এর জায়গায় লিখতে পারি ডাইরেক্ট ভি, যে এফ ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা পেলাম পি ইকুয়াল এফ ইন্টু ভি, পাওয়ার ইকুয়াল ফোর্স ইন্টু অ্যাভারেজ স্পিড অফ দ্য অবজেক্ট বা অফ দ্য বডি। এরপরে আমরা আসবো ইউনিটস অফ পাওয়ারে। ইউনিটস অফ পাওয়ারের মধ্যে প্রথমে আমরা পড়বো এসআই ইউনিট। পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট, ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করে। অবশ্যই ওয়াটের ডেফিনেশনটা একটু পড়ে রাখবো। ইফ 1 জুল অফ ওয়ার্ক ইজ ডান ইন 1 সেকেন্ড, দ্য পাওয়ার স্পেন্ট ইজ সেড টু বি 1 ওয়াট। 1 ওয়াট ইকুয়াল 1 জুল পার সেকেন্ড। এরপরে বিগার ইউনিট কিছু পড়বো, যে বিগার ইউনিটস অফ পাওয়ার কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। একইভাবে কিলো মানে আমরা জানি 10⁻3, মেগা মানে 10⁻6, আর গিগা মানে 10⁻9। আর কিছু স্মলার আছে, স্মলার ইউনিটগুলো যেগুলো মিলিওয়াট, মাইক্রোওয়াট যেগুলো আসে। এরপরে আমরা সিজিএসে যাব, যে সিজিএস ইউনিট, পাওয়ারের সিজিএস ইউনিট হলো আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড রিলেশন যদি বলি, 1 ওয়াট ইকুয়াল আমরা লিখতে পারি একইভাবে 10⁻7 আর্ক পার সেকেন্ড। আর এরপরে আমরা এখানে একটা জিনিস পড়বো, হর্স পাওয়ার। হর্স পাওয়ারটা একটু পড়ে রাখতে হবে। হর্স পাওয়ার হচ্ছে একটা লার্জলি ইউজড ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেশি ইউজ হয় হর্স পাওয়ার। 1 HP বা 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। এই রিলেশনটা আমরা পড়ে রাখবো, অথবা 0.746 কিলোওয়াট। এরপরে আমাদের পড়তে হবে ডিফারেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড পাওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড পাওয়ার আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনের পর পড়বো ওয়ার্ক ডাজ নট ডিপেন্ড অন টাইম, আর পাওয়ার অবশ্যই টাইমের উপর ডিপেন্ড করে। আর এর এসআই ইউনিট, ওয়ার্কের এসআই ইউনিট জুল, এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট। এরপরে আসবে এনার্জি। আচ্ছা, এনার্জি, হোয়াট ইজ এনার্জি প্রথমে আমরা পড়বো, যে দ্য এনার্জি অফ এ বডি ইজ ইটস ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। এখানে ওয়ার্ক আর এনার্জি অনেকটা সিমিলার। ইট ইজ অলসো আ স্কেলার কোয়ান্টিটি।
এরপরে আমরা ডাইরেক্ট আসবো ইউনিট অফ এনার্জিতে। ইউনিট অফ এনার্জি আমরা প্রথমেই পড়ব যে এসআই ইউনিট অফ এনার্জি ইজ জুল আর সিজিএস ইউনিট অফ এনার্জি ইজ আর্ক। 1 জুল ইকুয়াল 10⁷ আর্ক। আমরা দেখলাম ওয়ার্ক ডানে ওয়ার্ক এসআই ইউনিট জুল ছিল আর সিজিএস ইউনিট আর্ক ছিল। ওয়ার্ক ডান আর এনার্জি সিমিলার ইউনিটে, এরও জুল আর আর্ক হয় রেসপেক্টিভলি এসআই আর সিজিএসে। কিছু বিগার ইউনিট যেগুলো আমরা পড়ব ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। এখানে আমরা একটু পড়ে রাখবো ওয়াট আওয়ার ডেফিনেশন আর কিলোওয়াট আওয়ারের ডেফিনেশনটা, আর বিশেষ করে এদের ভ্যালুটা, যে 1 ওয়াট আওয়ার ইকুয়াল হবে 3.6 কিলো জুল বা 3600 জুল। আর এখান থেকে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল হবে 3.6 × 10⁶ জুল বা 3.6 মেগা জুল। এরপরে আরেকটা এনার্জির ইউনিট আসে ক্যালোরি, যেটা আমরা মেনলি ইউজ করি হিটে। হিট এনার্জি ইজ ইউজুয়ালি মেজার্ড ইন ক্যালোরি। আমরা জানি যে 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি। 1 জুল ইকুয়াল 0.24 ক্যালোরি, এটা পড়ে রাখতে হবে। আর 1 ক্যালোরি ইকুয়াল 4.18 জুল বা 4.2 জুল। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট আরেকটা ইউনিট অফ এনার্জি, যেটা দ্য এনার্জি অফ অ্যাটমিক পার্টিকেলস ইজ ভেরি স্মল, সো ইট ইজ মেজার্ড ইন ইলেকট্রন ভোল্টস। এটা অ্যাটমিক পার্টিকেলের এনার্জি মাপার জন্য ব্যবহার হয় ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা ইভি দিয়ে ডিনোট করি। আচ্ছা, এখানে এর ভ্যালুটা আমরা পড়ব যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 × 10⁻⁻19 কুলম। তার মানে 1 ইভি ইকুয়াল ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের ভ্যালুটার সাথে সমান হয়। এরপর আমরা পড়ব লাস্ট যে ডিফারেন্স বিটুইন এনার্জি অ্যান্ড পাওয়ার। প্রথমে একইভাবে ডেফিনেশন বলবো, তারপরে বলবো এনার্জি টাইমের উপর স্পেন্ড করে না, ডাজন্ট স্পেন্ড অন টাইম, বাট পাওয়ার অবভিয়াসলি ডিপেন্ডস অন টাইম। আর এসআই ইউনিট হচ্ছে জুল, এসআই ইউনিট ওয়াট। ব্যাস এই অবধি পড়া হবে। আজকে পড়লাম যে ওয়ার্ক ডান, আমরা আজকে পড়লাম যে ওয়ার্ক এনার্জি পাওয়ারের ফার্স্ট পার্টটা আমরা আজকে শেষ করলাম।